হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আধুনিক গল্পের তৃতীয় পরিচ্ছেদকে নিয়ে। চলো শুরু করা যাক। শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জন জমিদারের বস্তি ছিল। তাহলে শহর থেকে ২-৩ ক্রোশের মধ্যে কজন জমিদারের বস্তি ছিল? এখানে ২-৩ জন জমিদারের বস্তি থাকার কথা বলা হয়েছে। হস্তি কথার অর্থ কি? হাতি। সেই রাত্রেই জয়রাম তত্ত্বস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। কেন জয়রাম মুখোপাধ্যায় হস্তি কেনার জন্য পাঠিয়েছিলেন লোক? কারণ তাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, এই জন্য তাদের হস্তি লাগবেই। এর জন্য কেউ যদি হাতি বিক্রি করে, এই এই খোঁজ নেওয়ার জন্য তিনি কি লোক পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে যদি কেউ হাতি বিক্রি করে তাহলে তিনি তা কিনে নেবেন। রাত্রি ২ প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদী হাতি আছে। তাহলে কি মাদী হাতিটি কার ছিল? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছে একটি মাদী হাতি ছিল, এখনো বাচ্চা। তাহলে কি মাদী হাতিটা ছিল এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই, কিন্তু বিক্রি করবে এই মাদী হাতিটা, কিন্তু অনেক দাম চাই। কত? তারপরে কি মুখোপাধ্যায় সাহেব জিজ্ঞাসা করলো যে কত টাকা? তারপরে বললেন যে কি এই হাতিটার দাম ছিল কি ২,০০০ টাকা। খুব বাচ্চা? না, সরাসরি সওয়ারি নিতে পারবে না। বেশি খুব বাচ্চা বলে না, হ্যাঁ, সওয়ারি নিতে পারবে, মানে তার উপরে উপরে চেপে কোথাও যাওয়া যাবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। মানে কি মুখোপাধ্যায় সাহেব কি বলে? কুছ পরোয়া নেই, মানে কোনো অসুবিধা নেই। মানে মানে তিনি কোনো কিছুতে পাত্তা দিবেন না। বাচ্চা হাতি হোক নাকি বড় হাতি হোক, তিনি তা কিনবেই। তাই পরীক্ষায় আসতে পারে, তাই কিনবো। এখানে কে কার কি কেনার কথা বলা হয়েছে? এখানে জয়রাম মুখোপাধ্যায়ের হাতি কেনার কথা বলা হয়েছে। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন। হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে এই হাতিটার দাম কি ছিল? প্রথমেই ছিল ২,০০০ টাকা। পরদিন বেলা ৭টার সময় হস্তিনী আসিল। পরদিন কি? তাহলে লাহিড়ী মশাই কখন এই হাতিটি পাঠিয়ে দিয়েছিল? কি পরের দিন সকালবেলা। হস্তিনী মানে হলো এটা একটি মেয়ে হাতি ছিল, এইজন্য হস্তিনী কথা ব্যবহার হয়েছে। তাহার নাম নাম আদরিণী। তাহলে হস্তিনীটির নাম কি ছিল? হস্তিনীটির নাম ছিল আদরিণী, যা নিয়ে তোমাদের গল্পের নামকরণ করা হয়েছে, আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া ২,০০০ টাকা লইয়া প্রস্থান করিল। তাহলে কি লাহিড়ী মশায়ের যে কর্মচারী ছিল সে তো সকালবেলা নিয়ে এসেছে, তারপর তিনি স্ট্যাম্প কাগজে রসিদ লিখে ২,০০০ টাকা মুখোপাধ্যায় সাহেবের কাছ থেকে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রস্থান কথার অর্থ কি? চলে যাওয়া। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানা উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে কি মুখোপাধ্যায় সাহেবের বাড়িতে যেই হাতি আসলো তখনই কি পাড়ার বালক বালিকারা এসে মুখোপাধ্যায় সাহেবের বৈঠকখানার উঠানে এসে ভিড় করতে লাগিল। দুজন একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। তাহলে কি এরকম একটি মানে কটু কথা বলাতে কি হলো? বাড়ির যে বালকেরা ছিল তারা অত্যন্ত ক্রুদ্ধ, মানে রেগে গিয়েছিল। ক্রুদ্ধ কথার অর্থ কি? রেগে যাওয়া। এবং সেই বালকদের অপমান করিয়ে বহিষ্কৃত করিয়া দিল। বহিষ্কৃত মানে কি? বাড়ি থেকে বের করে দিল। বহিষ্কৃত কথার অর্থ কি? বের করে দেওয়া, মানে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। তাহলে হস্তিনী গিয়ে কোথায় দিয়েছিল? অন্তঃপুর মহাশয়ের বাড়ির অন্তঃপুর দ্বারে গিয়ে দাঁড়ালো। নিকট মানে কি? কাছে। মুখুজ্জে মহাশয় বিপত্নীক তাহার জ্যেষ্ঠা পুত্র বহু মুখুজ্জে মহাশয় ছিল বিপত্নীক। তাহলে কি তাহার মানে কি মুখুজ্জে মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া অভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। তাহলে কি মুখুজ্জে মহাশয়ের তো বিপত্নী ছিল, মানে কোনো স্ত্রী ছিল না। এর জন্য তার জ্যেষ্ঠা পুত্র বধূ কি করলো? একটি ঘটিতে জল নিয়ে কি সভয় পদক্ষেপে বাহির হইয়া আসলো, মানে বাইরে বের হয়ে আসলো। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন।
মাহুতের ইঙ্গিতানুসারে আদয়নী তখন জানু পাতিয়া বসিল। তাহলে কি মাহুতের ইঙ্গিত অনুসারে আদয়নী মানে কি এই হস্তিনীটি তখন জানু জানু পাতিয়া বসিল, মানে জানু পেতে বসলো। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিল। তাহলে কি এই আদয়নীর কি ললাট রাঙা কে করিয়ে দিয়েছিল? এই বড় বধূ কি তাহার তাহার মানে কি আদয়নীর ললাট রাঙা করিয়ে দিলেন। এই যে এখান থেকে এই পর্যন্ত। এবং কি, কি দিয়ে ললাট রাঙা করে দিলেন? তৈল ও সিন্দুরে, মানে তেল আর সিন্দুর দিয়ে। ঘন, ঘন শঙ্খধ্বনি হইতে লাগলো। তিনি কিসের জন্য ঘন, ঘন শঙ্খধ্বনি হতে লাগলো? এই আদৌনি যে মুখোপাধ্যায় সাহেবের বাড়িতে এসেছিল, এই কি উল্লাসে কি সবাই শঙ্খধ্বনি দিতে লাগলো। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা, অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। আবার দাঁড়াইয়া উঠিলে মানে কি যখনই আদরিণী যখন উঠল তখন একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা ও মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত করল। মানে তাহলে তখনই যে আদরিণী উপরে এসে দাঁড়িয়েছে তখনই কি করলো? আলো, চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তার সামনে এসে রেখে দিল। সম্মুখে মানে কি সামনে। সুর তুল তুলিয়া তুলিয়া কতক সে খাইল। মানে কি সুর দিয়ে তুলে তুলে দৈনিক কলা, মাঙ্গলদ্রব্য, আলো, চাল এগুলা খেলো। অধিকটাই ছিটিয়া দিল। তাহলে অধিকটাই ছিটিয়ে দিল। কে কি ছিটিয়ে দিল? এই আদৈনী মানে এই হস্তিনীটি আলো, চাল, কলা, অন্যান্য মাঙ্গলদ্রব্য কিছুটা খাওয়ার পরে বাকিটা সব ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তীর জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদৈনী ভোজন করিতে লাগলো। এই আদরিণী যখন বরণ মানে কি মানে কি প্রবেশ সম্পন্ন হলো, তখন রাজহস্তীর জন্য সংগ্রহ করা এই কদলীকাণ্ড বৃক্ষ শাখাগুলো কি আদরিণী খেতে লাগলো। তারপর নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। তাহলে কি যেই নিমন্ত্রণ সেরে মানে পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ সেরে ফিরলেন মুখোপাধ্যায় সাহেব, তার পরের দিনই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে মুখোপাধ্যায় সাহেব কি সাক্ষাৎ করিতে গেলেন, মানে দেখা করিতে গেলেন। সহিত মানে কি সাথে, আর সাক্ষাৎ মানে কি? সাক্ষাৎ মানে হলো দেখা করা, মানে কি সামনাসামনি হওয়া কারোর, দেখা করা। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। বলা বাহুল্য মানে কি এই কি তিনি এসেও এই হাতির পিঠে চড়েই কি মহারাজ নরেশচন্দ্রের সাথে দেখা করতে গেলেন। এখানে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? এইভাবে প্রশ্ন বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। তাহলে কি এইখানে মুখোপাধ্যায় সাহেবের কি মহারাজ নরেশচন্দ্রের কাছে গিয়ে দেখা করার কথা বলা হয়েছে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ। তাহলে প্রাঙ্গণটি কোথায় ছিল? এই মহারাজ নরেশচন্দ্রের দ্বিতল বৈঠকখানার নিচেই ছিল প্রাঙ্গণটি। তারপরে প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। তাহলে প্রাঙ্গণের অন্যদিকে কি ছিল? এই হাতি প্রবেশের সিংহদ্বার ছিল। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। তাহলে কি এই বৈঠকখানে বসে সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাইরেও অনেক দূর পর্যন্ত মহারাজ কি সবকিছু দেখতে পাবে। দৃষ্টিগোচর মানে কি দেখা দেখা পাওয়া এরকম। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত ২-৪ কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্যেমশায় ও হাতিটি কার? তারপরে কি যখনই এই মোকদ্দমা অন্যান্য বিষয় নিয়ে ২-৪ কথা হলো, তারপরে মহারাজ নরেশচন্দ্র কি মুখোপাধ্যায় সাহেবকে জিজ্ঞাসা করলো যে এই হাতিটি কার? মুখুজ্যেমশায় বিনীত হয়ে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। এর হাতিটি কে ছিল? বাহাদুরের হাতি কথা বলেছে। মহারাজ বিস্মিত হইয়া মানে অবাক হয়ে বলিলেন, আমার হাতি কই? ও হাতি তো কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? এখান থেকে। কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। তাহলে এই হাতিটি কোথায় কিনেছে? এর আগেও ছিল যে যদিও। কি এই হাতিটি কিনেছেন মুখুজ্যেমশায় বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। তারপরে অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? মানে মুখোপাধ্যায় সাহেবকে বললেন মহারাজ নরেশচন্দ্র। কি অবাক হয়ে, আপনি কি এই হাতিটি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। মুখুজ্যেমশাই উত্তর কি দিল? হ্যাঁ, আমি কিনেছি। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক
ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, "যখন হুজুর যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার?" সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। মানে কোন কাহিনীর কথা বলেছে? এই যে মহারাজ নরেশচন্দ্রের কাছে তিনি গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা তার সাথে কথাবার্তা হলো। মোকদ্দমা অন্যান্য বিষয়ে কথাবার্তা হওয়ার পরে যখন মহারাজ নরেশচন্দ্র মুখোপাধ্যায় সাহেবকে জিজ্ঞাসা করলেন, "এই হাতিটি কার?" তখন বললেন যে এই হাতিটি কি মুখোপাধ্যায় সাহেবই কার কাছ থেকে কিনেছে? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছে। এরপর এটি শোনার পর আর মহারাজ নরেশচন্দ্র কি অত্যন্ত অবাক হয়ে গেছেন। এই কথাটাই তিনি যখন বাড়িতে ফিরে আসছেন তখন বৈঠকখানায় বসে বন্ধুমণ্ডলীর সাথে এই কথাটি আলোচনা করলেন বা এই কাহিনীটি আলোচনা করলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা আজ আমার মুছিয়া গেল। তাহলে কারণ তিনি দেখিয়ে দিয়েছেন হাতি কিনে। কারণ ১ম এ তো মহারাজ নরেশচন্দ্র তার আবেদনটি নাকচ করে দিয়েছেন। তিনি হাতি দিতে পারবেন না। তারপর তিনি কি করলেন? এই বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে এই হাতিটি কিনে তারপরে মহারাজ নরেশচন্দ্রকে দেখিয়ে দিলেন যে তারও ক্ষমতা আছে। এই জন্য তার সমস্ত ক্ষোভ ও লজ্জা আ তা আজ মুছে গেল। কয়েকদিন পর কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। ঠিক আছে, আজকে এতটুকুই আলোচনা করা যাক। পরের ভিডিওতে ৪র্থ পরিচ্ছেদটি আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগছে ও ও পাশে থা ও সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।